জি পাঠ 11, আদেশ 41 থেকে 47 আলোচনা। আজকে শেষ করে দিই আইন। হ্যাঁ, দেন। আদেশ 41, মূল ডিক্রি হতে আপিল। তো এখানে আমরা কিন্তু মামলার রায় পেলাম, তারপর ডিক্রি পেলাম, রায় ও ডিক্রি, আদেশ ও ডিক্রি কিভাবে জারি করব সেটাও জানলাম, তারপর অতিরিক্ত কিছু জিনিসগুলো দেখলাম। দেখার পরে মূল মামলা নিয়ে কাহিনী শেষ। মূল মামলাতে যদি কোনো পক্ষ যদি অসন্তুষ্ট হয়, নিম্ন আদালতের উপরে বিশ্বাস নাই, কি রায় দিল, ভেবেছিলাম আমি জিতবো কিন্তু অপর পক্ষ জিতে গেল, এটাকে বলে সংক্ষুব্ধ হওয়া, তাই না? তাহলে আদালতের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, যে আপনি কেন আমার পক্ষে রায় দিলেন না। এটার জন্য ব্যবস্থা আছে, কি আপিল, রিভিউ, রিভিশন, এগুলো। তো প্রথমে জি আদেশ 41 বলা হচ্ছে মূল ডিক্রি হতে আপিল। আমরা 96 ধারাতে পড়েছি, কিন্তু 96 ধারায় তিনটা জি বিষয় ছিল, যে কন্টেস্টিং ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে, একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে, কিন্তু সোলের ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। মনে পড়ছে? আপিল করা যাবে না। জি জি স্যার। তাহলে আপিল সেখানে বলল 96 ধারা থেকে 112 ধারা পর্যন্ত এই আপিল নিয়ে কাহিনী আছে। তো এখানে সেখানে আইনে বলা আছে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কিন্তু কিভাবে করবো, হাউ হাউ এর উত্তর পাবো আমরা এখানে আদেশে, বিধিগুলোতে। বিধি কেবল হচ্ছে আপিলের ফরম বা স্মারকলিপি, যেটাকে বলা হচ্ছে মেমোরেন্ডাম আকারে আদালতে পেশ করতে হবে। ক্রিমিনাল যে অ্যাপিল, সেটা কিন্তু জাস্ট পিটিশন আকারে ফাইলিং করতে হয়। আমার রিটেন নোটে এবার আমি আপিল, রিভিশন এগুলোরও ড্রাফটিং রেখেছি লিখিত নোটে। তাহলে ক্রিমিনাল অ্যাপিলটা সহজ, কিন্তু সিভিল অ্যাপিলটা একটু কঠিন, কারণ এখানে মেমোরেন্ডাম দিতে হয়। মেমোরেন্ডাম একটু ফর্মালিটি বেশি, ঠিক আছে? জি আপিলকারী বা তার উকিল যারা স্বাক্ষরিত হবে, বাস্তবে কিন্তু আপিলকারী উকিল উভয় স্বাক্ষর করে, আদালতের নিযুক্ত কর্মকর্তার নিকট দাখিল। তার মানে কি, ওই সেরেস্তাদারের কাছে দাখিল। ডিক্রির নকল সংযুক্ত করতে হবে। কোন ডিক্রির? যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা হচ্ছে। কারণ হলো উচ্চ আদালত জানবে কি করে, তাই না, যে কি কি জি ঘটনা কি? জি তাহলে একটা জি সার্টিফাইড কপি নিতে জি হবে, যেটাকেই নকল সংযুক্ত বলতে, সার্টিফাইড কপি, শুধু ফটোকপি না, জাবেদা নকল। জাবেদা নকল। জাবেদা নকল। জি হ্যাঁ, স্মারকলিপির সূচিপত্র, ডিক্রিতে আপত্তির কারণসমূহ, মানে হেতুবাদ, কি কারণে তিনি ডিক্রি মানছেন না, কি কারণে মনে হচ্ছে ডিক্রি সঠিক হয়নি, মানে রায় সঠিক হয়নি। ক্রমিক নম্বরযুক্ত ও স্পষ্ট শিরোনামে আপিল এর মানে সূচিপত্র তৈরি করে মেমো তৈরি করতে হবে। 2, যে কারণসমূহ গ্রহণীয়, কি কি কারণে আপিল হতে পারে, স্মারকলিপিতে প্রকাশিত বা অনুমতিক্রমে প্রেসকৃত এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কারণসমূহ স্মারকলিপিতে এবং উল্লেখ করতে ভবিষ্যতে হবে। মামলা শুনানিকালে পেশ করা যাবে। 3, আচ্ছা স্মারকলিপি প্রত্যাখ্যান বা সংশোধন, যথারীতি প্রণীত না হলে, যদি যথারীতি প্রণীত না হয় আদালত প্রত্যাখ্যান করতে পারে, মানে আপিল সরাসরি প্রত্যাখ্যান করতে পারে, মানে খারিজ করে দিতে পারে। যেটাকে বলে জি জি যে কোনো অ্যাপিল, যখন জেলা জজ আদালতে অ্যাপিল দাখিল করা হয়, তখন একটা প্রথম ডেট দেওয়া হয় হচ্ছে অ্যাডমিশন হিয়ারিং। অ্যাডমিশন হিয়ারিংটা কি? গ্রহণযোগ্যতা শুনানি। তো গ্রহণযোগ্যতা শুনানিতে একটা মানে ব্রিফ করতে হয় শুনানি, যে এই কারণে আমি আপিল করছি। আদালত সন্তুষ্ট না হলে ডিরেক্ট কিন্তু আপিল খারিজ করে দিতে পারে, আচ্ছা নিম্ন আদালতের এলসিআর বা লোয়ার্স কোর্ট রেকর্ড তলব না করেই, অপরপক্ষকে নোটিশ না আচ্ছা। করেই। ঠিক আছে, করেই জি মরে যেতে পারে আপিল, যদি কনভিন্স করতে না পারে লয়ার, এবং আদালতের কাছে মনে হয় যে এই আপিল ভেগ, কোনো ফল আসবে না ভবিষ্যতে, না মঞ্জুর হবে ভবিষ্যতে। তার মানে অ্যাডমিশন হিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ। 100টার মধ্যে একটা কিন্তু রিজেক্ট হয়, অনেক জেলা জজ করে থাকেন। 5, আপিল আদালত কর্তৃক স্থগিত। আপিল আদালতে আপিল দায়ের করলে আপিল আদালত কিন্তু নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে দিতে পারে। 9, আপিলের স্মারকলিপি নিবন্ধনকরণ। তাহলে আপিলের যে স্মারকলিপি দেওয়া হবে এটারও আপিল নাম্বার পড়বে, সেটাই নিবন্ধনকরণ। নিবন্ধনকরণ মানে একটা নাম্বার পড়া। আপনি বিদ্যালয়ে ভর্তি হলে একটা নাম্বার পান, আমার কাছে ভর্তি হয়েছেন, একটা রোল নম্বর দিয়েছি, তাই না? জি জি স্যার, ওই যে 5 নম্বরটা স্যার, বলেন। এই যে আপিল আদালত কর্তৃক স্থগিত,
এই আপিল আদালত কি স্থগিত করবে স্যার? ওই যে নিম্ন আদালতের এখানে আপনারা কার্যক্রম দিতে বলতে পারেন যে নিম্ন ডিগ্রির আদালতের বিরুদ্ধে, কার্যক্রম, নিম্ন আদালতের কার্যক্রমটা একটু নোট করে নেন এখানে। আচ্ছা, মানে যে ডিগ্রির বিরুদ্ধে আপিল আছে ওই ডিগ্রি স্থগিত করে দেবে, তাই তো? ওই ডিগ্রির কার্যক্রম স্থগিত, জারি কার্যক্রম। জারি কার্যক্রম স্থগিত, হ্যাঁ, আচ্ছা। 12 ক বা 12 এ আপিলে মুলতুবি। আমরা কিন্তু 17 অর্ডার বা 17 আদেশে কিন্তু মুলতুবি বিষয়ে আইন পড়ে এসেছে, তাই না? রিসেন্টলি অ্যামেন্ডমেন্টে 6টাকে আবার জি 4টা করা হয়েছে, তাই না? তো আপিলেও জি, মুলতুবির একজন বিধান হয়ে আছে। গেছে। কি? প্রত্যেক পক্ষ খরচা ছাড়া 3টে মুলতুবি পাবে। আগে আমরা তিনটি। 17তে 6টি ছিল, 4টি করেছে, তাই না? এখানে 3টি খরচা ছাড়া। আর 200 থেকে এক জি হাজার টাকা খরচা সহ কয়টি তা উল্লেখ নেই, মানে আনলিমিটেড পেতে পারে। বুঝতে পেরেছেন? কয়টি দেবে আদালত জি এটা জি, বলাই নাই, যে খরচা দিলে যে কয়টি উল্লেখ নেই। মানে কস্ট সহ কয়টি মুলতবি দিবে বা টাইম পিটিশন দেওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে অপরপক্ষকে খরচা দিতে আপিলকারী যদি ব্যর্থ হয় তাহলে আপিল খারিজ করে দিবে। আর রেসপন্ডেন্ট, আপিলকারীর অপরপক্ষকে বলা হয় উত্তরদায়ক বা রেসপন্ডেন্ট। রেসপন্ডেন্টের বাংলা হচ্ছে উত্তরদায়ক। হ্যাঁ, উত্তর দেওয়া। জি সে উত্তর দিবে মানে রেসপন্ড করবে, রেসপন্ড করা মানেই তো উত্তর দেওয়া, উত্তরদায়ক। তাহলে উত্তরদায়ক বা রেসপন্ডেন্ট যদি ব্যর্থ হয়, এমনি প্রচলিত ভাষা আপিলকারী রেসপন্ডেন্ট এভাবেই আমরা বলে থাকি। তাহলে জি একতরফা হয়ে যাবে, আপিল একতরফা মঞ্জুর হয়ে যাবে, কারণ রেসপন্ডেন্ট কষ্ট দিল না তাই। তাহলে এর আগেও আমরা দেখেছিলাম মূল মামলার ক্ষেত্রে খারিজার একতরফা, এখানেও তাই। খরচা দিতে ব্যর্থতায় যদি আপিল খারিজ বা আপিল একতরফা নিষ্পত্তি হয় তাহলে কি হবে? পুনরুজ্জীবিতকরণের জন্য 200 থেকে 1000 টাকা খরচা সহ 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। এর আগেও কিন্তু এই ধরনের প্রসিডিউর ছিল, তাই না? সেখানেও জি এক জি পক্ষ একবারই পুনরুজ্জীবিত করতে পারবে, এটাও কিন্তু ছিল 17 আদেশে। জি জি জি, কারণ লিপিবদ্ধ না করে শুনানি পর্যায়ে আদালত নিজ থেকে মুলতবি করবেন না। মানে শুনানির জন্য আছে, আদালত নিজে থেকে মুলতবি করবেন না। কোনো পক্ষ যদি শুনানি মুলতবি করতে চায় তাহলেই করবেন। 19, ত্রুটির জন্য খারিজ হলে আপিল পুনর্গ্রহণ কারণ দর্শানো সাপেক্ষে খরচা জমা বা শর্তাধীনে আপিল পুনর্গ্রহণ করা যাবে। অন্য ক্ষেত্রে পুনরায় আপিল দাখিল করা যাবে। সেক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে। মানে আপিল যদি খারিজ হয় কোনো ত্রুটির জন্য তাহলে পুনরায় আবার নতুন করে আপিল দেওয়া যাবে, অথবা কারণ দর্শিয়ে ওই আপিলটাকে আবার পুনর্গ্রহণ করা যাবে। জি 19 ক বা 19 এ সরাসরি আপিল পুনর্গ্রহণ বা বিলম্ব এড়াতে কারণ দর্শানো ছাড়াই 30 দিনের মধ্যে এফিডেভিট সহ আবেদন, তাহলে পুনর্গ্রহণ হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু কস্টের কথা উল্লেখ নাই, মেবি কস্ট লাগবে না। জি একবার করা যাবে, একাধিকবার নয়। এর আগেও আমরা দেখলাম। সঙ্গে সঙ্গে রেসপন্ডেন্ট বরাবর আপিলকারীর খরচায় নোটিশ জারি করতে হবে, কারণ অপরপক্ষ তো জানে না যে আপিল আবার পুনর্গ্রহণ হচ্ছে, তাই না? জি প্রায় সিমিলার কিন্তু প্রসিডিওর 17 আদেশের মতো, তাই না? সতেরো জি, আদেশ এবং 9 আদেশেও কিন্তু ওই যে উপস্থিতি অনুপস্থিতির ফলাফল 9 আদেশে ছিল একই ধরনের। 21, রেসপন্ডেন্টের বা উত্তরদায়কের, এখানে উল্লেখ করে দিয়েছে উত্তরদায়ক একই জিনিস, বিরুদ্ধে একতরফা ডিক্রি হলে তার আবেদন ক্রমে পুনরায় শুনানি করা যাবে। মানে ডিক্রি একতরফা একতরফা হয়ে গেছে, কোন ডিক্রি? আপিলের ডিক্রি বা আপিলের এখানে আদেশ। খরচা জমা বা শর্তাধীনে পুনরায় শুনানি করা যাবে, তবে একাধিকবার পুনরায় শুনানি করা যাবে না। বুঝতে পেরেছেন? জি স্টার দেওয়া সেটা, জি 21 বা 21 ক, সরাসরি আপিল পুনঃশুনানি। এখানেও সরাসরি সুযোগ আছে। দেখবেন যে যেখানে ক বা এ দেওয়া আছে সেগুলোতে কিন্তু সরাসরি সুযোগ দিয়েছে পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করে। বিলম্ব এড়াতে জি কারণ দর্শানো ছাড়াই 30 দিনের মধ্যে, এখানে কিন্তু আবার 3000 টাকা কষ্টের কথা বলা হচ্ছে। খরচা ও এফিডেভিট সহ আবেদন করতে হবে। তার মানে যে রেসপন্ডেন্ট তার কিন্তু খরচা বেশি এখানেও। এর আগেও আমরা 3000 দেখেছিলাম বিবাদীর। পুনরায় শুনানি একবার, একাধিকবার নয়। সঙ্গে সঙ্গে আপিলকারী বরাবর রেসপন্ডেন্টের খরচায় নোটিশ জারি, একই প্রসিডিং, তাই না? জি 22, আপিলে আপত্তি, এটাকে বলা হচ্ছে ক্রস অবজেকশন। কেউ যদি আপিলে আপত্তি জানায়, উত্তরদায়ক বা রেসপন্ডেন্ট কর্তৃক ক্রস অবজেকশন করা যাবে। এটা আসতে পারে যে ক্রস অবজেকশন কি? আপিলে আপত্তি জানায় যে রেসপন্ডেন্ট পক্ষ যদি লিখিত জবাব দেয় আপিলের, সেটাকে ক্রস অবজেকশন বলা হয়। এবং
কাউন্টার মামলার মাধ্যমেও কিন্তু ক্রস অবজেকশন দেওয়া যায়। এটা কিন্তু 22-এ আছে বিধি। 23, বিচারের জন্য আপিল যে বিধি 23, বিচারের জন্য আপিল আদালত কর্তৃক মোকদ্দমা পুনর্প্রেরণ, রিমান্ড অফ শুট। আপিল আদালতে গেল মামলা, আপিল আদালত দেখলো যে সবই ঠিক আছে কিন্তু কিছু প্রসিডিউরাল সমস্যা আছে, বা বাদী দাবি করছে, সরি আপিলকারী দাবি করছে যে ঠিকভাবে আমাদের কাগজপত্র দেখেনি, আমাদেরকে শুনানি করার সুযোগ দেয়নি। এই ধরনের যদি প্রসিডিউরাল ল্যাকিংস থাকে, সেক্ষেত্রে আদালত বলতে পারে যে ঠিক আছে, এই মামলাটা আবার সরাসরি নিম্ন আদালতে যাবে, নতুন করে আবার বিচার করবে এবং ডিক্রি রদ করে ফেলবেন, এবং পুনর্প্রেরণ মানে মামলাটি নিম্ন আদালতে চলে যাবে রিমান্ডের জন্য। রিমান্ড বলতে পুনর্প্রেরণ করে পুনরায় বিচার করা, বিচারের জন্য। জি ক্রিমিনাল মামলায় রিমান্ড বলতে পুলিশের হেফাজতে আসামিকে দিয়ে জিজ্ঞাসাবাদ করা। আর সিভিল মামলায় রিমান্ড বলতে আপিল আদালত বা রিভিশন আদালত কর্তৃক ওই মামলাটা নিম্ন আদালতে পুনরায় বিচারের জন্য প্রেরণ করা। কোনো বিষয়ে জি কোন বিষয়ে বিচার করতে হবে, নির্দেশনা সহ, মানে যেখানে প্রসিডিউরাল ল্যাকিংস আছে সেখানে কিছু নির্দেশনা দেবে, এই জায়গায় এভাবে কাজ করতে হবে। মূল নম্বরের অধীনে মোকদ্দমাটি বিচারার্থে পুনর্গ্রহণ করা হবে, অর্থাৎ নতুন মামলা নম্বর পড়বে না, নতুন মামলাটা আবার পুনরায় মানে আগের মামলাটাই আবার চালু হবে। লিপিবদ্ধ সাক্ষ্য পুনরায় গ্রহণ বা সাক্ষ্য হিসাবে গৃহীত, অর্থাৎ আগে যে জবানবন্দি জেরা হয়েছিল সেগুলোকেই গ্রহণ করতে পারে, অথবা সেগুলোকে বাতিল করে নতুন করে আবার পুনরায় সাক্ষ্য গ্রহণ করতে পারে। 24, নথিতে পর্যাপ্ত সাক্ষ্য থাকলে আপিল আদালত অবশ্যই চূড়ান্তভাবে মোকদ্দমা নিষ্পত্তি করতে পারবে। মানে যদি যথেষ্ট সাক্ষ্য থাকে, পর্যাপ্ত সাক্ষ্য থাকে, নিম্ন আদালত যেটা গ্রহণ করেছেন সেটার ভিত্তিতে আদালত সেগুলো পর্যালোচনা করে তার উপর ভিত্তি করে এই মামলাটা চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন, অর্থাৎ ডিক্রিটা কি করতে পারেন, বাতিল করে দিতে পারেন, রদ করে দিতে পারেন, বা নতুন ভিন্ন কোনো আদেশ দিতে পারেন। 25, আপিল আদালত কর্তৃক বিচার্য বিষয় প্রণয়নপূর্বক ডিক্রি দানকারী আদালতে প্রেরণ, অত্যাবশ্যক হলে প্রয়োজনে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ। তাহলে অত্যাবশ্যক হলে মানে খুবই জরুরি যদি হয়, আদালত দেখবে যে না বিচার হয়েছে ঠিক কিন্তু বিচার্য বিষয় সঠিকভাবে প্রণয়ন হয়নি, কিছু কিছু পয়েন্ট মানে মিস হয়ে গেছে, সেক্ষেত্রে পুনরায় বিচার্য বিষয় বা ইস্যু গঠন করে আবার বিচারের নির্দেশ দিবে। জি তার মানে এটাও এক ধরনের রিমান্ড। আর প্রয়োজনে আবার অতিরিক্ত সাক্ষ্য গ্রহণেরও নির্দেশ দিবে, মানে নিজে সাক্ষ্য গ্রহণ করবে না, নিম্ন আদালতকে বলবে যে আরো কিছু সাক্ষ্য নেওয়া হোক উভয় পক্ষে। 27, আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ শুধুমাত্র অনুমতি সাপেক্ষে, যদি কোনো পক্ষ আপিলকারী বা প্রতিপক্ষ অর্থাৎ উত্তরদায়ক রেসপন্ডেন্ট পক্ষ যদি আবেদন করে যে আমরা আরো সাক্ষী দিতে চাই, সেক্ষেত্রে আপিল আদালত অনুমতি দিলে আপিল আদালত কিন্তু জবানবন্দি জেরার সুযোগ করতে পারে। 30, আপিল আদালত কর্তৃক রায় ঘোষণা, আপিল আদালত কর্তৃক রায় ঘোষণা উভয় পক্ষকে শুনানির সুযোগ প্রদানের পর শুনানি অন্তে মানে শুনানি শেষ করে তৎক্ষণাৎ বা পরবর্তী তারিখে প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করা যাবে। উভয় পক্ষের কৌশলে উপস্থিত না হলে তৎক্ষণাৎ বা পরবর্তী তারিখে প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করা যাবে, মানে উপস্থিত হোক আর না হোক রায় ঘোষণা করা যাবে। আচ্ছা আদেশ 42, আপিলের ডিক্রি হতে আপিল, আপিলের ডিক্রি হতে আপিল মানে একবার আপিল হয়েছে, সেখানে আপিলে যে ডিক্রি দিয়েছে ওই ডিক্রির বিরুদ্ধে আবার আপিল। আপিলের ডিক্রি হতে আপিল পদ্ধতি হচ্ছে একটু আগে যে আদেশ 41 আমরা পড়লাম এর বিধিসমূহ যতদূর সম্ভব প্রযোজ্য হবে। ঠিক আছে। জি আদেশ 43, আদেশ হতে আপিল, আদেশ বলতে অর্ডার, মানে এই যে একটু আগে আদেশ 43 এটা তো আদেশ নম্বর, মানে আইনের একটা নম্বর, আর এখানে আদেশ বলতে আদালতের অর্ডার। হ্যাঁ, আদেশ হতে আপিল, কারণ আদালত রায়ে ডিক্রিও দিতে পারে আবার আদেশও দিতে পারে, তাই না? জি তো যেগুলো আপিলযোগ্য আদেশ সেগুলো আদেশসমূহ হতে আপিল 104 ধারা অনুযায়ী, 104 ধারায় কিন্তু এই কথাটা বলা হয়েছে আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। 25 প্রকার আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে, যেমন এখানে বলে দেওয়া আছে, লিস্ট করে দেওয়া আছে। আদেশ 7 বিধি 10 মতে আর্জি ফেরত আদেশ,
তারপর কোনো পক্ষের বিরুদ্ধে রায় সহ আদেশ, এগুলো আপনারা একটু দেখে নেবেন। খারিজ আদেশ রদের দরখাস্ত করলাম, আদালত নামঞ্জুর করলো, তার এই আদেশের বিরুদ্ধে আবার আপিল। একতরফা ডিক্রি রদ চাইলাম, এ দরখাস্ত নামঞ্জুর করে দিল, সেটার বিরুদ্ধে আবার আপিল করলাম। কোনো পক্ষের বিরুদ্ধে রায় সহ আদেশ দিল, সেটার বিরুদ্ধে আপিল চলবে। খারিজ বা অন্যান্য আদেশের বিরুদ্ধে আপিল চলবে এই আদেশ ও বিধি মতে। সম্পত্তি ক্রোকের আদেশের বিরুদ্ধে আপিল চলবে। কোনো পক্ষের বিরুদ্ধে রায় সহ আদেশ দেওয়া হয়েছে, আদেশ হলো বিধি 20 মতে, সেটার বিরুদ্ধে আপিল চলবে। দলিলের পৃষ্ঠাঙ্কন সংক্রান্ত যে আদেশ দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে আপিল চলবে। সম্পত্তি ক্রোকমুক্ত আদেশ হয়েছে, সেটার বিরুদ্ধে যিনি ক্রোক করতে চেয়েছিল, মানে ক্রোক করেছিলেন যিনি, তিনি আবার আপিল করতে পারবেন। ক্রোকমুক্ত হওয়া মানে ক্রোকে ছিল সেটা মুক্ত করে দিয়েছে, তো ক্রোক মুক্ত করে দেওয়াতে জি আবার বাদী খেপে যাবে, বাদী আবার সেটার বিরুদ্ধে আপিল করতে পারবে। ক্রোকের অভিযোগ নামঞ্জুর আদেশ, এর বিরুদ্ধে আপিল। নিলাম বিক্রয় রদ বা নামঞ্জুর আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। আদেশ ও বিধি নম্বরগুলো পাশে আছে, হ্যাঁ, জি এগুলো আপনারা পড়ে নেবেন। মোকদ্দমা বিলুপ্তি রদ বা নামঞ্জুর আদেশের বিরুদ্ধে আপিল চলবে। কোনো অনুমতি প্রদান বা নামঞ্জুর আদেশের বিরুদ্ধে আদেশ 22 বিধি 10 অনুসারে। চুক্তিপত্র বা আপোষনামা লিপিবদ্ধ বা নামঞ্জুর আদেশের বিরুদ্ধে আপিল চলবে। মোকদ্দমা বাতিল রদের আবেদন নামঞ্জুরের বিরুদ্ধে আপিল চলবে। বন্ধকি অর্থ পরিশোধের সময় বৃদ্ধির আবেদন করা হলো, সেটা নামঞ্জুর হলো, সেটার বিরুদ্ধে আপিল চলবে। কোনো দরখাস্ত মঞ্জুর করলে একটা আদেশ, নামঞ্জুর করলেও কিন্তু আদেশ, হ্যাঁ। জি 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 যেমন আমি জামিন চাইলাম, আগামীকালকে আমি একটা আসামির জামিন চাইবো, আরেকটা মামলা আসতে পারে, দুইটা আসামির জামিন চাইবো। তো জামিন যদি মঞ্জুর হয় সেটাও আদেশ, আবার না মঞ্জুর হলেও সেটাও কিন্তু আদেশ। বুঝতে পেরেছেন? জি তো জামিন মঞ্জুর হলে তো আসামি পক্ষ খুশি, আসামি পক্ষের আইনজীবী খুশি, ইনকাম ভালো হয়। এখন এটার বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ কে হয়? বাদী পক্ষ। বাদী পক্ষ চাইলে কিন্তু জামিন বাতিল চেয়ে কিন্তু আবার মিসকেস করতে পারে, হ্যাঁ। জি আর জামিন যদি না মঞ্জুর হয় সেটার বিরুদ্ধে আবার আসামি পক্ষ মিসকেস করে জামিন চাইতে পারে দায়রা জজের কাছে। জি বিষয়গুলো একটু বুঝিয়ে দিলাম, মানে মঞ্জুর দিলেও আদেশ, না মঞ্জুর দিলেও সেটাও আদেশ। ইন্টারপ্রিটার মোকদ্দমার কোনো আদেশের বিরুদ্ধেও আপিল চলবে। তারপর 38(2) বা 6 মতে কোনো আদেশ, তার মানে যে রায়ের পূর্বে ক্রোক আদেশ, এর বিরুদ্ধে আপিল। 39 মানে ইনজাংশন, এর আদেশের বিরুদ্ধে আপিল চলবে। 40 মতে আদেশের বিরুদ্ধে আপিল চলবে। রিসিভার নিয়োগ, 40 মতে রিসিভার নিয়োগ হয়। পুনরায় শুনানি বা নামঞ্জুর আদেশের বিরুদ্ধে আপিল চলবে। মোকদ্দমা রিমান্ড আদেশ দিল, সেটার বিরুদ্ধে আপিল চলবে। প্রত্যয়নপত্র প্রদানে অস্বীকার আদেশের বিরুদ্ধে আপিল চলবে। মোকদ্দমার রিভিউ মঞ্জুর করলো, সেটার বিরুদ্ধে আপিল চলবে। মানে রায় হয়ে গেছে বাদীর পক্ষে, বিবাদী রিভিউ চাইলো, সেটা মঞ্জুর করলো, মানে এবার বিবাদীর পক্ষে চলে গেল মামলা, সেটার বিরুদ্ধে আবার বাদী উচ্চ আদালতে আপিল করতে পারবে। বুঝতে পেরেছেন? জি আমরা এখনো কিন্তু 45 এবং 47 পড়িনি, কিন্তু এখানে দেখেন 45 এবং 47ও চলে আসছে আদেশ, হ্যাঁ। জি বিধি 2-এ তো এতক্ষণ আমরা কি পড়লাম? আদেশ বিধি 43-এর এক। বিধি 1 পড়লাম। বিধি 1-এই 25টা পয়েন্ট বা 25টা তালিকা, হ্যাঁ, তালিকার 25টা আদেশের বিরুদ্ধে আপিল চলবে, সেটা আমি দেখিয়ে দিলাম এখানে। আমার আগের নোটে ছিল না, আপনাদের নোটে প্রথম এই তালিকাটা যুক্ত করেছে। তাছাড়া আমি লিখে দিতাম যে বই থেকে দেখে নেন। আচ্ছা, আদেশের বিরুদ্ধে আপিল। আদেশ 41-এর বিধিসমূহ যতদূর সম্ভব প্রযোজ্য হবে। তাহলে আদেশের বিরুদ্ধে যে আপিল, সেটা 41-এ আমরা দেখলাম না, ডিক্রির বিরুদ্ধে আপিলের যে প্রসিডিউর, সেম প্রসিডিউর, মানে জি আপনার মেমো দাখিল করতে হবে, মেমোতে কি কি থাকবে, এটসেট্রা এটসেট্রা, হ্যাঁ। জি তার মানে ডিক্রির বিরুদ্ধে আপিলের প্রসিডিউর যেমন 41 বিধি, 41 আদেশ, তেমনি আদেশের বিরুদ্ধে যে আপিল সেটার প্রসিডিউরও সেম। আদেশ 44, নিঃস্ব ব্যক্তির আপিল। নিঃস্ব ব্যক্তি মামলা করতে পারলে তাকে আপিলের তো সুযোগ দিতে হবে, তাই না? জি যে নিঃস্ব হিসাবে আপিল করতে পারবে, স্মারকলিপির সাথে নিঃস্ব হিসাবে আপিলের আবেদন পেশ করতে হবে, মামলা করার সময় যেমন দিতে হয় তেমন। 2-এ বলা হচ্ছে নিঃস্বতা সম্পর্কে তদন্ত আপিল আদালত নিজে করতে পারবে, অথবা আপিল আদালত যদি অনুরোধ ক্রমে
অনুরোধ করে, তাহলে অনুরোধ ক্রমে ডিক্রি দানকারী আদালত তদন্ত করতে পারবে যে আসলে সে এই মুহূর্তে নিঃস্ব আছে কিনা, নিঃস্ব কিনা। মানে জি 5,000 টাকার বেশি সম্পত্তি আছে কিনা তার। জি আদেশ 45, আপিল বিভাগে আপিল। আপিল বিভাগে আপিল বলতে সুপ্রিম কোর্টের অ্যাপিলিট ডিভিশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। জি এখানে ডিক্রির সংজ্ঞা দেওয়া হচ্ছে যে চূড়ান্ত আদেশ যেটা সেটা। একে দুয়ে বলা হচ্ছে আপিল বিভাগে আপিল, ডিক্রি দানকারী আদালতেই দরখাস্ত দাখিল করতে হয় যে আমি এটা আপিল বিভাগে নিয়ে যেতে চাই, সেটা মঞ্জুর হলে আপিল বিভাগে যাবে। 3, মূল্য বা যোগ্যতা সম্পর্কে প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট, টাকার অঙ্ক 20,000 টাকা, মূল্য বা প্রকৃতি শর্ত পূরণ করে বা অন্য কোনো কারণে আপিল বিভাগে আপিলযোগ্য মর্মে প্রত্যয়নের জন্য দরখাস্ত করতে হবে, কারণ 20,000 টাকার কম হলে সেটা আপিল বিভাগে যায় না। জি 15, আপিল বিভাগের আদেশাবলী কার্যকর করার পদ্ধতি কি? যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সে আদালতে আপিলের রায়ের জাবেদা কপি দাখিল করতে হবে। অর্থাৎ আপিল বিভাগে আপিল নিষ্পত্তি হয়েছে, যার পক্ষে আদেশ যাক না কেন তিনি সেটার সার্টিফাইড কপি নেবেন আপিল বিভাগ থেকে, নিয়ে এসে এই নিম্ন আদালতে সেটা দাখিল করে দিবেন। বুঝতে পেরেছেন? যে নিম্ন জি আদালতে কিন্তু এক্সিকিউশন করবে, মানে জারির দায়িত্ব কিন্তু ওই নিম্ন আদালতের। নিম্ন আদালত। আর নিম্ন জি আদালতের এলাকাতেই তো সম্পত্তি, তাই না? জি জি আদেশ 46, রেফারেন্স। একটি বিধি পড়ব, হাইকোর্ট বিভাগে প্রশ্নের অভিমত গ্রহণ বা রেফারেন্স। রেফারেন্স কিন্তু আমরা ধারাতেও দেখেছি। ডিক্রি আপিলযোগ্য নয়, আইন রীতি সম্পর্কিত সৃষ্ট প্রশ্নের উপর সন্দেহ পোষণ করলে আদালত নিজে বা কোনো পক্ষের আবেদন ক্রমে, অর্থাৎ বাদী বা বিবাদী পক্ষের আবেদন ক্রমে হাইকোর্টে সিদ্ধান্তের জন্য প্রেরণ করতে পারবে। মানে এমন একটা ডিক্রি বা আদেশ দেওয়া হয়েছে, আদালত বুঝতে পারছে না যে এটার বিরুদ্ধে আপিল চলবে কি চলবে না, সেই ক্ষেত্রে হাইকোর্টের থেকে অভিমত নিতে পারে। দ্যাট ইজ রেফারেন্স, ওকে। জি অথবা অন্য যে কোনো বিষয়ে, আইন বা কোনো ফ্যাক্ট বিষয়ে যদি নিম্ন আদালতের কনফিউশন সৃষ্টি হয়, সেক্ষেত্রে বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করার মতন যে এটা কি হবে, তাই তো। জি আদেশ 47, রিভিউ। রিভিউ সম্পর্কে আমরা ধারা 115-তে দেখেছি ডিটেলে, কতদিনের মধ্যে করা যায়, কোন আদালতে করতে হবে সেগুলো। এখানে কিভাবে করব সেটা বলা আছে। রায় পুনর্বিবেচনার অর্থাৎ রিভিউয়ের জন্য আবেদন, আদেশ বা ডিক্রি প্রদান করে আদালত নিজেই রিভিউ করবেন, অর্থাৎ যে আদালত রায় দিয়েছে সেই আদালতে রিভিউ। যার বিরুদ্ধে করা যাবে, কখন রিভিউ করা যায়, আপিলযোগ্য ডিক্রি বা আদেশ কিন্তু আপিল করা হয়নি, সেক্ষেত্রে রিভিউ করতে পারি। আপিল করার হয়তো বা আগেই, যে এই আদালতে একটা রিভিউ করলে খরচ কম হয়, আপিল করতে হলে নকল নিতে হবে, নতুন ওকালতনামা লাগবে, আইনজীবী ফি বেশি নেবে মেমো তৈরি করার জন্য। আর রিভিউ একটা দরখাস্ত দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? জি আপিল অযোগ্য ডিক্রি বা আদেশ, মানে যেখানে আপিল করার সুযোগ নেই সেখানে রিভিউ করা যাবে। ক্ষুদ্র বিষয়ক আদালত মানে স্মল কজ কোর্ট জি বা অল্প ইখতিয়ার সম্পন্ন আদালত, এই সংক্রান্ত কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল, সরি, রিভিউ রিভিউ। চলবে। রিভিউয়ের কারণ বা হেতুবাদ, কি গ্রাউন্ডসের উপর ভিত্তি করে রিভিউ করা যাবে। কোনো গুরুত্বপূর্ণ বিষয় পরে আবিষ্কার হলে, মানে মামলার রায় হয়ে গেছে, ডিক্রি বা আদেশ হয়ে গেছে, এরপরে একটা কোনো কিছু জানা গেল, মানে বুঝতে পেরেছে কোন একটা পক্ষ, যে পক্ষ হেরে গেছে নিশ্চয় সেই পক্ষ। কোনো গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ পরে আবিষ্কার হলে, অর্থাৎ ডকুমেন্টারি হোক বা কোনো একজন সাক্ষী, সে বিদেশে ছিল বর্তমানে এসেছে, বা সে বলছে ভাই এই মামলা আপনি হেরে গেলেন, আমাকে নিয়ে গেলে তো আমি এই বিষয়গুলো জানতাম, আমাকে সাক্ষী জি দেওয়ার জি সুযোগ দিলে আপনি জিতে যেতেন। তো পরে কিন্তু এই সাক্ষী নিয়ে আসার জন্য রিভিউ করা যেতে পারে। নথি দৃষ্টে কোনো ভুল বা ভুল যা ভ্রান্তি। ভ্রান্তি প্রতীয়মান হলে, নথি দৃষ্টে মানে নথি বা মামলার রেকর্ডস আদালত পর্যালোচনা করে যদি দেখে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে গেছে, আদালতেরই কোনো ভুল বা ভ্রান্তি হয়েছে, এটা আইনজীবী দেখেছেন, পরে আদালতকে বুঝিয়ে দেওয়া যে স্যার এখানে তো একটু ভুল হয়েছে, এটা একটু কারেকশন করে নেন, এটা রিভিউয়ের মাধ্যমে হতে পারে। প্রমাণ পরে পেয়ে যা পূর্বে উপস্থাপন সম্ভব হয়নি, তার মানে একটা দরখাস্ত, একটা জাবেদা নকল চাচ্ছিলাম বা একটা কোনো একটা ডকুমেন্ট চাচ্ছিলাম, সেটা জাবেদা নকলের কপি পেতে সময় লাগে, কোনো দলিল বা খতিয়ান বা কোনো পর্চা,
বা কোনো নকশা, সেটা পেতে দেরি হয়ে গেছে। তো যেহেতু দেরি হয়ে গেছে, তার আগে আদেশ হয়ে গেছে, তো এটা যদি আমি আদালতে ডকুমেন্টটা দেখাই এবং সেটা রিভিউ চাই, আদালত এটা বিবেচনায় নিতে পারেন। জি বা অন্য যৌক্তিক হেতুতে বা কোনো যুক্তি, যে কোনো মানে যেগুলো এই পয়েন্টে নাই, মানে এখানে ওপেন রাখা হয়েছে, আপিল চলাকালে ভিন্ন অজুহাতে রিভিউ চলতে পারে। মানে আপিলও চলছে আবার রিভিউ চলছে, মানে রিভিউ আগে করা হয়েছে পরে আপিল করা হচ্ছে। যদি আগে রিভিউ করা হয়, রিভিউ চলাকালীনও কিন্তু আপিলও আবার দায়ের করে দেওয়া যাবে। কারণ রিভিউ চলতে চলতে যদি আপিলের তামাদের মেয়াদ শেষ হয়ে যায়, তার মানে অনেকটা বড়শির মতন, একই বড়শিতে দুইটা কি, এটা কি বলে, হুক। একই জি বড়শিতে জি জি একাধিক হুক থাকে না, তো দুইটা হুক দিয়ে দিলাম যেটাতে মাছ আটকায়। একটা রিভিউ, একটা আপিল। তার মানে আপিল ও রিভিউ যুগপৎ চলতে পারবে। যুগপৎ মানে একই সাথে দুইটা চলবে। জি একত্রে, জি হ্যাঁ, একসাথে চলবে। যেটাই সার্থক হয়। 4, রিভিউয়ের আবেদন অগ্রাহ্য বা নামঞ্জুর হলে, রিভিউ করলাম কিন্তু আদালত তাও শুনলো না, কোনো দয়া মায়া হলো না, যথেষ্ট অজুহাত সাপেক্ষে অপর পক্ষকে শ্রবণ না করে। তাহলে এখানে আদালত রিভিউয়ের আবেদন অগ্রাহ্য বা নামঞ্জুর করে দিতে পারে ডিরেক্ট, যথেষ্ট অজুহাত সাপেক্ষে। যদি দেখে যে এইটা নেওয়ার কোনো কারণ নাই, আদালত বলবে যে না, রিভিউ ডিরেক্ট বাদ, মানে ওই অ্যাডমিশন হিয়ারিং এর দিনই বাদ। সেক্ষেত্রে জি যে পক্ষ মামলায় জিতেছিল ওই পক্ষকে জানানোর দরকারই নাই, মানে তার কাছে নোটিশই যাবে না, অপর পক্ষকে শ্রবণ না করেই। বুঝতে পারলেন? জি জি মানে একতরফাই শেষ, শুরুতেই শেষ, সরাসরি শেষ। 9, কতিপয় আবেদনের ক্ষেত্রে বাধা, রিভিউ আবেদনে প্রাপ্ত আদেশ বা ডিক্রির পুনরায় রিভিউ আবেদন চলবে না। মানে কি বলে, দেওয়ানিতে দ্বিতীয় রিভিউয়ের সুযোগ নেই। একবার রিভিউ করলাম স্যার, আবার দেখেন। একটা রিভিউ কয়বার দেখবে, আদালত বিরক্ত হবে না? জি জি কারণ সেকেন্ড রিভিউয়ের কি নাই, সুযোগ নাই। সুযোগ নাই। তো এই ছিল আমরা দেওয়ানি কার্যবিধি। তো দেওয়ানি কার্যবিধি আপনারা পড়েছেন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে। দেওয়ানি কার্যবিধি একটা বড় বই, হ্যাঁ। আদেশ, এর আগে কিছু ধারা আছে, ধারার পরে আদেশ বিধি আছে। তো আদেশ বিধি বিধি আবার অনেকগুলো। তো মনে হতে পারে অনেক বড় একটি আইন, আসলে বড় আইন, কিন্তু আমার উপস্থাপনাতে আশা করি আপনাদের কিছুটা হলেও উপকৃত হলো এবং সহজ মনে হয়েছে, তাই না? কঠিন কিছু না। তো জি প্রথমে আগে যে মূল প্রসিডিং, প্রথমে যে চার্টটা আছে ওই চার্টটা চিন্তা করবেন। চিন্তা করে মামলা ফাইলিং থেকে শুরু করে একটা স্টেপ কিভাবে মামলা আগায়, ওই চারটা মাথায় রেখে বা বারবার উল্টিয়ে পেছনে যাবেন, চারটা দেখবেন আর পড়বেন, ধারা পড়বেন, আদেশগুলো পড়বেন এবং মিলিয়ে দেখবেন। এবং আমার ভিডিওগুলো দেখবেন, ক্লাসের ভিডিওতে আমি কি বলেছি যে এগুলো নর্মাল প্রসিডিং, তারপরে ওই যে আপনার রায়ের পূর্বে ক্রোক 38 আদেশ, তারপর 39-এ ইনজাংশন, 40-এ রিসিভার নিয়োগ, এই বিষয়গুলো কিন্তু প্রয়োজন হয় না সব ক্ষেত্রে, মানে এগুলো অতিরিক্ত বা সম্পূরক কার্যক্রম, তাই না? জি জি রেয়ার যেমন ম্যাটার। তারপরে সিআরপিসিতে কিন্তু আপনার কিছু কিছু জিনিস আছে সেগুলো অতিরিক্ত, সেগুলো আমরা দেখবো সিআরপিসিতে, এরপরে আমরা সিআরপিসি পড়বো, তাই না? জি যে লস হয় সিআরপিসি, তারপরে আমরা পড়বো হচ্ছে এভিডেন্স অ্যাক্ট, তাহলেই এভিডেন্স। শেষ হয়ে যাবে।